বুমরা চলেছিল বলে এতটা আমরা কম্পিটিশন দিতে পেরেছিলাম। আশ্বিনও তো ব্যাটিং করে, ওরও তো 6টা 100 রান আছে রে বাবা আন্তর্জাতিক ক্রিকেটে। তার মানে এটাকে তো অসম্মান করা হলো আশ্বিনকে। প্রথম অ্যাকাউন্টেবিলিটিটা আসে কোচের তরফ থেকে। একটা কোচিং করানোর একটা স্টাইল থাকে, একটা ওয়ে থাকে, সেটা এখনও ও শেখেনি। আমার মনে হয় শিখতে গিয়ে টাইম লাগবে, তার আগেই মনে হয় বিসিসিআই ওকে বিদায় করে দেবে। গম্ভীর হচ্ছে একমাত্র একটা হিপোক্রিট যাকে বলা হয়, যা বলে সেটা করে না। রোহিত শর্মাকে কেউ বাদ দিতে পারবে? আরে ভাই, আমি সঠিক সুযোগ যদি পেতাম না, আমি কাছাকাছি পৌঁছে যেতাম। সুযোগ দেওয়া হয়নি আমাকে, তার মানে এ নয় কি আমি ক্রিকেট বুঝি না। ঠিক মাসখানেক আগের কথা, আমরা ইন্টারভিউ করেছিলাম মনোজ তিওয়ারি। একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছিল এবং যেই প্রশ্ন তোলার পর সত্যিই শোরগোল পড়ে গেছিল বাংলা ক্রিকেটে। এক মাস পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত উঠতে ব্যর্থ হয়েছে, অস্ট্রেলিয়ায় হেরে গেছে। আরও একবার মনোজ তিওয়ারির কাছে এসেছি, তার কারণ যেগুলো বলেছিলেন কার্যত সেগুলোই ঠিক মনে হচ্ছে। মনোজদা, স্বজন পোষণের অভিযোগ ছিল ভারতীয় দলে, মনে হয়েছিল যে টিম খেলা উচিত সেই টিম খেলছে না। সিরিজে ভারত 3-1 হেরেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারেনি, অশ্বিনের অবসর হয়েছে, ওভারঅল হয়েছে। যা বলেছিলে মনে হচ্ছে তাই তো ঠিক? যেটা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেটাই বলেছি। আর বলতে পেরেছিলাম কেন আন্তর্জাতিক ক্রিকেট আর 20 বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা আছে বলে। ছোটোবেলা থেকে নেতৃত্ব দিচ্ছি ভারতীয় আন্ডার-19, সিনিয়র বেঙ্গল, ইন্ডিয়া এ, জোন, সব কিছু অভিজ্ঞতা ছিল বলে দেখে বলতে পেরেছিলাম। এটা সময়ের অপেক্ষা ছিল। আর এটা 3-1 হয়েছে, নালে এটা 5-0 হতে পারতো যদি জসপ্রীত বুমরা না থাকতো। আর যদি ওয়েদার যদি না বাঁচাতো ইন্ডিয়াকে। ব্রিসবেনে তো ওয়েদার বাঁচিয়ে দিয়েছে, নালে এই ফলাফলটা 5-0 হতো। এবার অনেক রকমের সমস্যা ছিল প্রথম থেকেই দেখতে পাচ্ছিলাম। দেখো, খেলায় হার জিত আছে। অনেক সময় অপোজিশন ভালো ক্রিকেট খেলে, অনেক সময় খারাপ ক্রিকেটও খেলে। কিন্তু আমি যে প্রশ্নগুলো তুলেছিলাম বা যেটা বলেছিলাম সেটা হচ্ছিল প্রসেসের ওপরে। প্রসেসটা কি, সঠিক প্রসেস ফলো হচ্ছে কি হচ্ছে না সব ক্ষেত্রে সেটা দেখার বিষয় ছিল। সেখানে আমরা দেখতে পাইনি, কেন প্রথম টেস্ট ম্যাচে আমরা ইন্ডিয়া জিতেছিলাম। সেটা জসপ্রীত বুমরা এসেই প্রথম দিকে উইকেট ফেলেছিল বলে আমরা ম্যাচে কামব্যাক করতে পেরেছিলাম, নালে ওই ম্যাচটাও অসুবিধার মধ্যে আমরা পড়তে পারতাম। বাট কি অন্যায় হয়েছিল কয়েকটা প্লেয়ারকে না সিলেক্ট করা, সেটা আমি তখনও বলেছিলাম, এখনও বলছি। দেখো, সেখানেও কিন্তু প্রথম ম্যাচে KL রাহুলকে নিয়ে আমি প্রশ্ন করেছিলাম কি যার অ্যাভারেজ 20 অস্ট্রেলিয়ান মাটিতে, তাকে কি করে তুমি সুযোগ দিচ্ছ, যার আগে সিরিজে তুমি ওকে ড্রপ করে দিয়েছিলে। যেখানে আমাদের অভিমন্যু ঈশ্বরন দিনের পর দিন রান করে যাচ্ছে, দিলীপ ট্রফি, ইরানি ট্রফি, ফার্স্ট ক্লাস ক্রিকেট, রঞ্জি ট্রফিতে ইন্ডিয়া এর হয়ে যখন খেলছে, যখন ওকে তুমি প্রথম টেস্ট থেকে নিয়ে গেছো অ্যাজ আ টেস্ট ওপেনার, সেখানে রাহুলের আগে প্রেফার করলে ঠিক আছে, বুঝলাম একটা অভিজ্ঞ প্লেয়ার তোমার দরকার ছিল। সেখানে আমি এটাও বলেছিলাম কি তোমার যদি অভিজ্ঞই দরকার ছিল, এক্সপিরিয়েন্সই দরকার ছিল, তাহলে চেতেশ্বর পূজারাকে তুমি নিয়ে গেলে না কেন, যে 250 রান দিয়ে শুরু করলো রঞ্জি ট্রফি। সেখানে ভুলটা করেছিল। তারপরে ঠিক আছে, অভিমন্যুর আগে KLকে খেলালে সেটা মানা যায়, কিন্তু কি করে অভিমন্যু ঈশ্বরেনের আগে দেবদত্ত পাডিক্কালকে তুমি খেলালে? এবার দেবদত্ত পাডিক্কাল টেস্ট স্কোয়াডেই ছিল না প্রথমে। তুমি তার খেলা দেখলে ইন্ডিয়া এ অস্ট্রেলিয়া এর মাঝখানে সে 80-80 করে দিল বলে তুমি ওকে খেলি দিলে, ঈশ্বরনকে বাদ দিয়ে। তো এই যে মেসেজটা কি দিলে? ঈশ্বরন পুরো সিরিজটা জল বয়ে চলে এলো, একটা ম্যাচও খেললো না। ডোমেস্টিকে এত রান করার পর সিলেক্ট হলো কিন্তু খেললো না। যে কোনো প্লেয়ার, বাংলার ক্রিকেটার হিসেবে বলছি না, তার তো মনোবল ভেঙে যেতে বাধ্য। ভেঙে গেছে তো। আমরা কি কেউ তার মাথার কথা, মানসিকতা কি আমরা জিজ্ঞেস করেছি? জিজ্ঞেস করলে, কাছের লোক জিজ্ঞেস করলে ও বলবে, খুলে মন খুলে বলবে। ওর কনফিডেন্সটাকে শ্যাটার্ড করে দিয়েছে এই কোচ আর যে ম্যানেজমেন্ট আছে, শ্যাটার্ড করে দিয়ে একটা প্রতিভা ছেলে যে দিনের পর দিন রান করছে, তাকে কিভাবে তার কনফিডেন্সটাকে ভাঙচুর করে দিতে হয় সেটা দেখতে পেরেছি আমরা এই বিজিটি সিরিজে দেখতে পেরেছি। যেভাবে আমার করে দেওয়া হয়েছিল, 100 রান করার পর আমাকে যেভাবে ড্রপ করে দিয়ে দিয়েছিল, সেইখানে আমি ভেবেছিলাম 100 রান করার পর এই তো আমার টাইম এসে গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে আমি বিলং করি, সেখান থেকে আমার আত্মবিশ্বাসটাকে ভাঙচুর করে দিয়েছিল। সেইভাবেই দেখতে পাচ্ছি অভিমন্যু ঈশ্বরনেরটা করে দিল। সেটা করলো দেবদত্ত পাডিক্কালকে খেলালো, তারপরে ও ফেল করলো, সেটা চোখে
আমরা দেখতে পাচ্ছিলাম ও ফেল করবে, তুমি তারপরে টেস্টগুলোতে ওকে খেলাওনি। তার মানে তুমি অভিমন্যু ঈশ্বরনকেও করেছো, তার সঙ্গে সঙ্গে ওকেও তুমি মাইন্ডসেটটাকে খারাপ করে দিয়েছো। তার সঙ্গে সঙ্গে তুমি কি ভুল করলে, আকাশদীপকে তুমি খেলালে না কেন? তুমি দিল্লির ওই ফাস্ট বোলারকে খেলালে, হর্ষিত রানাকে খেলালে, কেন খেলালে? আকাশকে পরে খেলিয়েছে, খুব একটা সাকসেস উইকেট পায়নি, বাট ভালো বল করেছে। মানে আমার একটি প্রশ্ন এখানে যে মনোজদা, তাহলে কি যে টেস্টে যাকে খেলানো উচিত টিম সিলেকশন ভুল হচ্ছে বা হয়েছে? ভুল তো হয়েছে, প্রথম দিন থেকেই তো ভুল হচ্ছে। আমি বলছি তুমি আকাশদীপ যখন তোমার বাংলাদেশ সিরিজ ভালো করলো হোমে, নিউজিল্যান্ড সিরিজ ভালো করেছে, দুর্দান্ত বোলিং করে তোমাকে সিচুয়েশনে অনেক সময় কামব্যাক করিয়েছে টেনে, তুমি ওইখানে গিয়ে যেখানে উইকেট হেল্পফুল সেখানে তুমি নিজের ছেলে, ঘরের ছেলে, রাজ্যর ছেলেকে তুমি খেলিয়ে দিচ্ছ বায়াসড হয়ে, সেটা তো ঠিক নয়। তুমি যখন ওর ওপরে ভরসা করে তুমি খেলালে হর্ষিত রানাকে, তারপরে তুমি কেন বাদ দিয়ে দিলে তারপরের থেকে? এই প্রশ্নগুলো তো চোখের সামনে ছিল, যার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম, আমি তো দেখতে পাচ্ছিলাম এই টেস্টগুলো বাঁচানো অসম্ভব। যেদিনকে বুমরা চলবে না, বুমরা চলেছিল বলে এতটা আমরা কম্পিটিশন দিতে পেরেছিলাম, যদি না চলতো তাহলে এই টিমে আরও সমস্যা বাড়তো। স্পেসিফিক প্রশ্ন, এই ব্যর্থতার 10 বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে, সিরিজ হাতছাড়া হয়েছে, স্বপ্নভঙ্গ হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা যায়নি। অনেকেই বলছেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ কি প্রত্যেকবার ভারত উঠবে, কিন্তু এক্সপেকটেশনের জায়গাটা তৈরি হয় এবং যেটা কনফার্ম ছিল যে যাবে। নিউজিল্যান্ডের এক যে কোচ গম্ভীর হওয়ার পর, আমি আসছি তার আগে জেনে নিই, এই ব্যর্থতার দায় কি ক্রিকেটারদের না কোচের? এই অস্ট্রেলিয়ার ব্যর্থতার দায় কোচ না ক্রিকেটাররাও আছে? সিনিয়র ক্রিকেটারদের ব্যাটে রান নেই, এটা ঘটেছে। সবারই আছে, কারোর বেশি শতাংশ আছে, কারোর কম শতাংশ আছে। দেখো তো, প্রথম অ্যাকাউন্টেবিলিটিটা আসে কোচের তরফ থেকে। কোচের কি ভুল হচ্ছে এইখানে? কোচের ভুল এটা হচ্ছে কি ও সঠিক একাদশ নামাতে পারছে না। অনেক সময় ক্যাপ্টেনরা প্রেফার করে, কিন্তু ক্যাপ্টেনদেরকে বোঝানো উচিত, কোচই তো বোঝাবে কি এই প্লেয়ারটাকে আমি খেলাবো এই কারণের জন্য, আর এই প্লেয়ারটাকে আমি বসাবো এই কারণের জন্য, কিন্তু প্রসেসটা যেন সঠিক থাকে, যেটা আমরা দেখলাম না। আমি ঈশ্বরনকে খেলালাম না, আমি আকাশকে খেলালাম না, আমি ওয়াশিংটন সুন্দরকে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডের বাইরে থেকে এনে আমি আশ্বিনের সঙ্গে ওকে খেলিয়ে দিলাম, ওইখানে ও ভালো করে দিল বলে একটা মাস্টার স্ট্রোক হয়ে গেল নিউজিল্যান্ড সিরিজে ভেবে। এখন অস্ট্রেলিয়াতে তুমি তাই করলে, যার কারণে আশ্বিন মাঝ রাস্তায় রিটায়ার করলো। সেটা কোনো দিন দেখা যায় না, সেটা কেন করলো? এটা অনেক দিন পর, যখন রিটায়ারমেন্টের পর যখন আশ্বিন আবার আসবে খুলে, এখন তো আইপিএল খেলবে, রিটায়ারমেন্টের পর ও আবার সব কিছু ব্যাখ্যা করবে আস্তে আস্তে কি হয়েছিল অ্যাকচুয়াল কথাবার্তা, যার কারণে ওর আঘাত লেগেছে বলে ও রিটায়ারমেন্ট করেছে। ওয়াশিংটন সুন্দরকে তুমি বাইরে থেকে নিয়ে আসছো, যেখানে তোমার অলরেডি আশ্বিনের মতন একটা বোলার আছে, তুমি ওর সঙ্গে ওকে খেলিয়ে তুমি আশ্বিনকে বসিয়ে ওকে খেলাচ্ছ জাস্ট বিকজ ও একটু ব্যাটিং করে দেয়। আশ্বিনে তো ব্যাটিং করে, ওরও তো 6টা 100 রান আছে রে বাবা আন্তর্জাতিক ক্রিকেটে। তার মানে এটাকে তো অসম্মান করা হলো আশ্বিনকে। কোচ জবে থেকে এসেছে আমরা সবই দেখেছি, কেকেআরের হয়ে যখন করতো, তোমার লখনউয়ের হয়ে যখন করতো, ও যেভাবে করতো ওইভাবে ইন্ডিয়ান টিম চলে না, ওইভাবে T20 ফরম্যাট চলে, কিন্তু টেস্ট ক্রিকেট চলে না। যে T20-র কোচ, সে আলটিমেট ভারতীয় কোচ হয়ে গেছে, টেস্ট দলের কোনো অভিজ্ঞতা কোচিং ছিল না, যার ফল এই ব্যর্থতা। এবং গম্ভীর এটা মনস্তিওয়ারি নিশ্চয়ই জানে যে অলরেডি সিডনি টেস্টের আগের মেলবোর্নে হারের পর ড্রেসিং রুমে গিয়ে এনাফ ইজ এনাফ, এবং ড্রেসিং রুমে যে খবর এসছে, যে খবর প্রকাশ হয়েছে, তাদের বিতর্ক হয়েছে, কিছু প্লেয়ারকে রীতিমতো ধমকেছে মিনস তারা তার কথা শুনছে না, তাদের ফ্লোয়ে ক্রিকেট খেলছে, শোনা যাচ্ছে এটা ঋষভ পান্ত। তো আলটিমেট ড্রেসিং রুমে গন্ডগোল হচ্ছে, এবং রোহিত শর্মাকেও লাস্ট ম্যাচ বসতে, যদিও রোহিত নিজে বলছেন তিনি নিজের স্বার্থে বসেছেন, যদি অনেকের মনে হচ্ছে রোহিত লাস্ট টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। মনস্তিওয়ারি কি মনে হয়? না, আমি তো বলেছিলাম প্রথম ইন্টারভিউ যেটা নিয়েছিল 1 মাস আগে, সেখানে কি বলেছিলাম কি এই লড়াই, এই ঝগড়াগুলো টিমের মধ্যে হচ্ছে, এটা হবেই, মানে এটা স্বাভাবিক। একটা ক্ল্যারিটি যদি না থাকে, একটা কোচিং করানোর একটা স্টাইল থাকে, একটা ওয়ে থাকে, সেটা এখনও ও শেখেনি। আমার মনে হয় শিখতে গিয়ে টাইম লাগবে, তার আগেই মনে হয় বিসিসিআই ওকে বিদায় করে দেবে, আনটিল আনলেস কোনো বড় হাত ওকে যদি সাপোর্ট না করে। পলিটিক্যাল হাত অবশ্যই কেউ না কেউ তো বড় হাত আছে, নালে কি করে বিবিএস লক্ষ্মণ কোচ হয় না? তা গম্ভীর কি করে এলো তাহলে অ্যাজ আ ইন্ডিয়ান কোচ? তাহলে নিশ্চয়ই কারোর বড় হাত আছে পেছনে, সেই হাতটা কার সেটা জানতে হবে। যখনই কোনো প্লেয়ার বা কোনো কোচ কারোর হাত ধরে বা কারোর সাপোর্টে আসে, মনে রাখবে সে কিন্তু লম্বা রেসের ঘোড়া কখনো হয় না।
সেখানে কিন্তু ফেলিয়ার আসবেই আসবে, আর ফেলিয়ার এসেছে। আর ওরই কোচিং কেরিয়ারে, ছোট্ট কোচিং কেরিয়ারে এই ফেলিয়ারগুলো এসেছে। 27 অব্দি কন্ট্রাক্ট, দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ মর্নিং মর্কেল। পুরো সিরিজটায় ভারত 200 রান করেছে কোন ইনিংসে খুব একটা খেয়াল করছে না, মানে পার্ট ছেড়ে দিলে। তো 160-70 করলে তো টেস্ট ম্যাচ জেতা যায় না। তো ব্যাটিং কোচের ভূমিকা বা সাপোজ স্টাফ অ্যাজ এ মর্নিং মর্কেল বোলিং কোচ ভূমিকাটা কি, মানে কি করেন তারা? করে না, শুধু টাইম পাস করে, যা কোচ বলবে সেটাই হ্যাঁ হ্যাঁ করতে হবে। তাই জন্য তো তাদেরকে আনা হয়েছে। মর্কেল কোথা থেকে এলো? লখনৌ সুপার জায়ান্টসে ছিল বলে অ্যাজ আ বোলিং কোচ। সেখানে ওকে মানে ওকে যা বলবো ও শুনবে, কোনো প্রতিবাদ করবে না, আর্গুমেন্ট হবে না, ডিসকাশন হবে না, যা বলবো তাই শুনবে। আর অভিষেক নায়ার তো মানে কি বলবো, ও কেকেআরে ছিল বলে ওর আন্ডারে মানে একটা কমফর্ট জোনে আছে। গম্ভীরের কথার ওপরে কিছু বলতে পারবে না বা প্রোটেস্ট করতে পারবে না, যদিও কিছু মনে হয় ওর যদি ভুল হয়। তো স্বাভাবিক তাদেরকেই নেওয়া হয়েছে। গম্ভীর হচ্ছে একমাত্র একটা হিপোক্রিট যাকে বলা হয়, যা বলে সেটা করে না। ক্যাপ্টেন কোথাকার বলো তাহলে? মানে রোহিত, আর তাহলে মানে মুম্বাই লবি, তার লবি তো আছে বলে তো হলো। অভিষেক নায়ার কোথাকার বোম্বে। তাহলে ওরা একটা সুযোগ পেলো, দেখলো আমি একটা বম্বে প্লেয়ারকে সামনে রাখতে পারবো, ঠেলে দিতে পারবো, ঠেলে দিলাম। জালাক সাক্সেনার বলার জন্য কেউ নেই, তাই জন্য বেচারা এখন দিনের পর দিন পারফরমেন্স করছে, চুপচাপ থাকে, মুখ খোলে না। কেন? ওরও ফিউচার দেখতে হবে, কোচিং আসতে হবে। মুখ খুললে এইখানে তোমাকে ফাইন করে দেবে, বাদ দিয়ে দেবে, কর্নার করে দেওয়া হবে। তাদের জন্য বলার কেউ নেই, তাই জন্য আমি উঠে বলি সব সময়। মনে হচ্ছে গম্ভীর আর রোহিতের বনিবনা হচ্ছে না। কি করে হবে? একটা বিশ্ব চ্যাম্পিয়ন, একটা ওয়ার্ল্ড কাপ জেতার একটা ক্যাপ্টেন, আর একটা দিকে তোমার আইপিএল জেতার একটা প্লেয়ার হিসাবে, অ্যাজ আ ক্যাপ্টেন হিসাবে আর অ্যাজ মেন্টর হিসাবে। আরে যখন মেন্টর হয়েছে তখন কি শুধু মেন্টরের জন্য কি ট্রফি জেতা হয়েছিল? আর যখন ক্যাপ্টেন ছিল তখন কি ওর পারফরমেন্সে কি আইপিএল ট্রফি জেতা হয়েছিল? আমরা সবাই পারফরমেন্স দিয়েছিলাম। ক্যালিস পারফরমেন্স দিয়েছিল, বিসরা পারফরমেন্স দিয়েছিল, মনোজ তিওয়ারি গিয়ে ম্যাচ শেষ করেছিল, সুনীল নারায়ণ ভালো বল করেছিল বলে আমরা প্রথম আইপিএলটা জিতেছিলাম। কিন্তু ক্রেডিট কে নিয়ে গেল? তাহলে মাহল আছে, পিয়ার আছে, সব আছে বলে মাহলগুলো ক্রেডিটগুলো নিয়ে যাচ্ছে। আমরা লোকেদের, মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করতে পেরেছি, তাই জন্য লোকেরা আমাদেরকে পছন্দ করে। কিন্তু আইপিএলে ট্রফি জেতা, প্লেয়ারদের সাপোর্ট নিয়ে আর ইন্ডিয়ান টিমকে চালানো, এই মাইন্ডসেট নিয়ে কোনোদিন ম্যাচ করবে না। রোহিত শর্মা টেস্ট ম্যাচ কি লাস্ট খেলে ফেলেছে মেলবোর্নে? রোহিত নিজে বলছেন না, আগামী সময় দেখা যাবে। কিন্তু টেকনিক্যালি ইংল্যান্ডের বিরুদ্ধে জুন মাসের আগে কোনো টেস্ট নেই। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেখানে জিততে না পারলে জানা নেই রোহিতের কি হবে, আমরা কেউই জানি না। তো সেক্ষেত্রে রোহিতের ভবিষ্যৎ কি দেখো? রোহিতের যা এজ এখন 37+, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোহিত শর্মাকে কেউ বাদ দিতে পারবে? নিজে তাহলে বাদ পড়লো। ও নিজে থেকে বসেছে। ও তো গম্ভীর বসিয়ে ইন্টারভিউ গম্ভীর বসাবে? গম্ভীরের সাহস আছে? গম্ভীরের কোনোদিন সাহস হবে? মুম্বাই escape করবে। খেলে ও, রোহিত নিজেকে এসকেপ করলো, নিজেকে সরিয়ে নিল। ইন্ডিয়ান্সে খেলে ও, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স থেকে বেরোয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টা ট্রফি দিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে। আর কি বলবো, এইটাই তো যথেষ্ট আনসারের মধ্যে। ও যেদিনকে চাইবে সেদিনকে ও বসবে। এই গ্রুপগুলো মানে গ্রুপিজম আছে, তুমি শুনেছি আগেও তুমি বলেছো, এই গ্রুপগুলো কারা যদি স্পেসিফিক বলো? সবচেয়ে ভোকাল। হ্যাঁ, ভোকাল বলে বিরাট যখন ক্যাপ্টেন্সি করতো তার একটা গ্রুপ ছিল, তখন আমরা দেখলাম আরসিবির ছেলেগুলো খেলতো না। হ্যাঁ, একটা যখন বিরাট ক্যাপ্টেন্সি থেকে সরলো কি করে? কেন সরাতে হলো? কেন বাধ্য হলো? নিজে ছেড়েছে। কি নিজে ছেড়েছে? নিজে থোড়ি না ছেড়েছে, নিজে বলে একটা ফরম্যাট থেকে সরানো হয়েছে, তারপরে ছেড়েছে নিজে থেকে। ও এমনি ছাড়েনি, ছাড়ার একটা সীমা হয়ে গেছে। একটা এরকম একটা জায়গায় চলে গেছিল যারা বাকি প্লেয়াররা, বাকি অনেকরাই খুশি ছিল না, হ্যাপি ছিল না বিরাটের ক্যাপ্টেন্সি আর ওর যা একটা গ্রুপ হয়ে গেছিল, যার কারণে ওকে বাধ্য হয়ে করতে হলো। তারপরে এখন যখন রোহিত আছে, রোহিত নিজের একটা টিম গুছিয়েছে, সেখানে এটা স্বাভাবিক ভাই, এটা হিউম্যান টেন্ডেন্সি, হিউম্যান নেচার। একটা ছেলে, বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি করতো ভালোই করতো, খারাপ করতো না, টিমকে একটা জায়গায় নিয়ে এসছে, ফিটনেস কালচার নিয়ে এসছে,
মানে কিভাবে এগ্রেসিভ ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে হয়, এত বছর ধরে ক্যাপ্টেন্সি করেছে, একটা টিমকে তৈরি করেছে, তুমি ওকে বাদ দিয়ে দেবে, ওর কি মনে আঘাত লাগবে না? ও কি সামনে এসে বলবে না আমি তোমাকে সাপোর্ট করবো না, আমি মাঠে ক্যাপ্টেন্সি করবো না, তোমার সাজেশন দেবো না? তখন লোকরা তো বুঝে যাবে কে তো সেলফিশ, যদি না কন্ট্রিবিউট করে তোকে তো বাধ্য হয়ে করতে হবে। কিন্তু মনের ভেতরে ওর তো রাগ আছে রে ভাই, রাগ নেই? ওকে এই ইন্ডিয়ান টিমটাকে তৈরি করার পর, এই জেনারেশনের টিমটা তৈরি করার পর আর ট্রফি আসেনি ঠিক আছে, কিন্তু ও ওটা তৈরি তো করেছে। আরে ভাই আমি সঠিক সুযোগ যদি পেতাম না, আমি কাছাকাছি পৌঁছে যেতাম। ঠিক আছে, আমি আর বেশি বলবো না। সুযোগ দেওয়া হয়নি আমাকে, তার মানে এ নয় কি আমি ক্রিকেট বুঝি না, আমি টেকনিক্যাল পার্টটা বুঝি না। ও বুঝতে পারছে না কি ওর প্রবলেমটা কি হচ্ছে, অনেকেই বুঝতে পারছে না। অনেকেই বলছে শুধু মেন্টাল ডিসিপ্লিনের অভাবে ও আউট হয়ে যাচ্ছে। মেন্টাল ডিসিপ্লিন তো আছেই, তার সঙ্গে সঙ্গে ওর ইগোটা চলে আসছে সঙ্গে। ও দেশের 1 নম্বর, মানে দেশ আর বিদেশের মানে বিশ্বর 1 নম্বর ব্যাটসম্যান হিসাবে ওকে লোকেরা চেনে তো, কেন এত গাদা গাদা করে রান করেছে। তো যখনই এত রান করে, আমি বিশ্বর 1 নম্বর প্লেয়ার যখনই হয়, তখন ও সবসময় মাইন্ডসেটটা হচ্ছে আমি ডমিনেট করব, নো ম্যাটার কত ভালো বল করছে অপোজিশন। বোলারকেও বোলিংটাকে সম্মান দিতে হয়, সেটা ও দিচ্ছে না ইগোর কারণে। ও ভাবছে আমি বিশ্বর 1 নম্বর খেলোয়াড়, যখনই যেখানেই আমায় বল করবে আমি ওটাকে ডমিনেট করে আমি রান বার করব। সেটা হয় না ক্রিকেট খেলায়। এটার সঙ্গে সঙ্গে ওর 3 নম্বর আর সবচেয়ে মেইন প্রবলেমটা হচ্ছে সেটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে। টেকনিক্যাল ফল্টটা হচ্ছে ওর যে ব্যাক অ্যান্ড অ্যাক্রসটা হচ্ছে, সে আগে মিডল স্টাম্পে করতো, এখন অফ স্টাম্পের ওপরে চলে যাচ্ছে। যখনই ব্যাক অ্যান্ড অ্যাক্রস অফ স্টাম্পের ওপরে চলে যায় কেউ, তখন ওর অফ স্টাম্পটা কোন জায়গায় আছে সে সাবকনসিয়াসলি বুঝতে পারে না, কনসিয়াসলি বুঝতে পারে না। তার মনে হয় কি আমি বলের অনেক কাছে চলে গেছি। বোঝার চেষ্টা করো টেকনিক্যাল ব্যাপারটা। আমি যদি অফ স্টাম্পে ব্যাক অ্যান্ড অ্যাক্রস করে চলে যাচ্ছি, অফ স্টাম্পের বাইরের বলটা আমার মনে হচ্ছে আমার কাছের বল, ওই জন্যে খেলতে যাচ্ছে। যখন ভিডিওতে দেখছে বুঝতে পারছে না, আর এটা বলার জন্যে কেউ নেই। ব্যাটিং কোচ ও বলতে পারবে বিরাট কোহলিকে? ওর অভিষেক নায়ার সাহস আছে? ও কি বলতে পারবে টেকনিক্যাল পার্টটা? ফার্স্ট অফ অল বলতে পারবে কি পারবে না সেটা তো পরের কথা। ও কি রিড করতে পারছে কি ভুল হচ্ছে? আরে এগুলো দেখার বিষয়, এটা ডিটেলে তোমাকে দেখতে হবে, তার জ্ঞান হতে হবে, সেটা জানতে হবে। ও কি লেভেল 2 আছে কি লেভেল 3 কোচ আছে সেটা জানতে হবে। আমরা কেউ জানি না ও লেভেল 3 আছে কি নয়। একটা ইন্ডিয়ান টিমে যে কোচের সিলেক্ট হয়েছে তার লেভেলটা কি সেটা তো আমরা সবাই, আমাদের দেশের সবকটা খেলা প্রেমীদের কি কোনো কোচিং লেভেল আছে? সেটা তো জানা দরকার। যদি না থাকে তাহলে কি করে সুযোগ পেলো? আর যা ভুল হচ্ছে, প্রথম তো হচ্ছে ভুলটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর ভুলটাকে তুমি প্র্যাকটিস সেশনেও করে তুমি ওটাকে রেকটিফাই করতে পারো, বা তুমি রঞ্জি ট্রফি খেলেও তুমি রেকটিফাই করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে রঞ্জি ট্রফি খেলতে গিয়ে তোমায় 5 দিন মাঠে থাকতে হবে। এই 5 দিন কি থাকার সময় আছে? ওই মাইন্ডসেটটা আছে কি আমি ওই এনার্জিটা দেবো? আবার গিয়ে যদি প্রথম বলে আউট হয়ে যায় তাহলে কি ও টিমের সঙ্গে থাকবে 5 দিন? সেটা হচ্ছে প্রশ্ন। এবার সঠিক নিজের টেকনিকটাকে সঠিক করার জন্যে, এত বড় প্লেয়ার, কেউ বলতে পারছে না ওকে ওই জায়গাটা। আমি অবশ্যই আগামীকাল ইনস্টাগ্রাম লাইভ করব, সেখানে আমি ওই ভিডিওটা করব, বলবো। যদি ওই কথাটা ওর কানে যায়, অবশ্যই যদি কাজে লাগাতে পারে তাহলে বেনিফিট হবেই। অনেক রিসার্চ করে আমি দেখেছি, ওর তুমি ভিডিওসগুলো বার করে দেখে নেবে, সেটা মেলাবে, তখন বুঝতে পারবে কি বলছি। জুনিয়র বা জুনিয়রের জন্য নয়, মানে আমি যেটা খেলা দেখতে পাচ্ছি চোখে, যার কারণে ভুল হচ্ছে। আমারও তো ভুল হয়েছিল। অনেক সময় অফ স্টাম্পটা প্লেয়াররা বুঝতে পারে না কতটা কাছে কি কতটা বাইরে। অনেক সময় প্লেয়াররা ছেড়ে বোল্ড হয়, অনেক সময় বাইরের বল খেলে ফেলে, মনে হয় কি আমার কাছের বল, যার কারণে আমি খেলে ফেলি। সেটাকে আইডেন্টিফাই করে ওকে হাইলাইট করতে হবে। আমার মনে হয় না গম্ভীর অভিষেক নায়ার করতে পারছে। আমরা কথা বলছিলাম মনোজ তিওয়ারির সঙ্গে, এবং মনোজ তিওয়ারি স্পষ্ট কথা চিরকাল বলেন, আরও একবার বলে দিলেন কোচের সমস্যা যেখানে যেখানে আছে, কোচ সাপোর্ট স্টাফদের যে ভুল আছে সেই জায়গাগুলো স্পষ্ট করে তুলে দিলেন, এবং বিরাটের কোথায় সমস্যা আছে খুব টেকনিক্যালি ব্যাখ্যা করে দিলেন। আর তার সঙ্গে আরও এক ঝাঁক বিতর্কিত মন্তব্য করলেন। কি অশ্বিনের অবসরের জন্য দায়ী কার্যত গম্ভীর বলে দিলেন, ড্রেসিং রুম চালাতে ব্যর্থ গম্ভীর সেটাও বললেন। শুনলেন তো ইন্টারভিউটা, মনোজ তিওয়ারি যখন নিউজ 18 বাংলায় বসেন তখন কিভাবে এক্সক্লুসিভ এই বিস্ফোরক কথাগুলো বলেন। কারণ মনোজ মনে করেন তিনি সমান সুযোগ পেলে আজকে তিনিও বিরাট বা রোহিতের মতো একদমই সেই সমসাময়িক বা সেই পর্যায়ের ক্রিকেটার হতে পারতেন। সেঞ্চুরি করে বাদ পড়েছেন,
সেই আক্ষেপ আজও তার গলায়। তাই সুযোগ পেলে এখনও সমালোচনা করতে ছাড়েন না বাংলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই বিস্ফোরক ইন্টারভিউ। কার্যত এটা পার্ট 2 ছিল, 1 মাস আগে বিস্ফোরক ইন্টারভিউ পার্ট 1 ছিল। অবশ্যই কথা দিচ্ছি আগামী দিনে ভারতীয় ক্রিকেট নিয়ে মনোজ তিওয়ারির এরকম চাচা ছোলা স্পষ্ট বক্তব্য ইন্টারভিউ থাকবে। আর তার আগে এটা শেয়ার করুন। আগেরবার যেভাবে ভালোবাসা দিয়েছিলেন, 2.5 মিলিয়ন দর্শক সোশ্যাল মিডিয়ায় দেখেছিল, আশা করি এই ভিডিও আরও বেশি সংখ্যক দর্শক দেখবেন। ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি।